বেডের পাশে হাতে খোপা আর চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে তালহা। ওরা বসে আছে। আরিশ তার পেছনে বসে বউয়ের চুল বিনুনি করার চেষ্টায় আছে। তবে বারবার বিনুনি করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে ভদ্রলোক। ছোট থেকে মাকে চুল বাঁধতে দেখার সুযোগ হয়ে ওঠেনি আরিশের, আর না তো কোনো অন্য মেয়েকে। তার জীবনে নারী সঙ্গ ছিল না বললেই চলে। তাই এসব চুল বাঁধার বিষয় একেবারে অপটুসে। তবুও বউয়ের মন ভালো রাখার জন্য 1 ঘন্টা ধরে বিনুনি বাঁধার চেষ্টায় অব্যাহত আছে সে। তালহা পড়েছে মহাবিপদে। দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে। এবার হলো আপনার? অরার প্রশ্নে গলা খাকারি দিয়ে উঠল আরিশ। তালহা নড়ে চড়ে ওঠে, ভাইয়ের দিকে তাকালো। আরিশ আমতা আমতা করে বলল, এই তো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এক কথা তো 1 ঘন্টা ধরে শুনছি। জিহ্বা দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নেয় আরিশ। তালহা মিটিমিটি হাসছে। এক ঘন্টা লেগেছে এটাই বলতে চাচ্ছ? কি এমন হয়েছে তাতে? হামিংবার্ড, তুমি একবার শুধু বলো কি কি ডিজাইনে চুল বাঁধতে চাও তুমি? ওরা বিষম খেলো আরিশের কথায়। যে মানুষটা 1 ঘন্টা ধরে বিনুনি করতেই পারলো না, সে কিনা ডিজাইনের কথা জিজ্ঞেস করছে। তালহা, পানি দে কুইক। আরিশ তালহাকে বলা মাত্রই তালহা দ্রুত পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দিল। এই নাও। তালহার থেকে পানির গ্লাস নিয়ে তাড়াতাড়ি ওরাকে দিল। বেচারি এক নিঃশ্বাসে সবটুকু জল সাবার করে কিছুটা স্বস্তির হয়ে বসল। ঠিক আছে পাখি, এখনো পর্যন্ত ঠিক আছি, তবে আপনি দ্বিতীয়বার আর চুলের বিষয়ে কিছু বলবেন না প্লিজ। আরিশের ঠোঁটের কোণে ক্রূর হাসির রেখা ফুটল। তালহা বেচারা ঠোঁট টিপে হাসছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, বিনুনি অন্তত শেষ করি। না, আর বসে থাকতে পারবো না, আমার চুল আমি বেঁধে নিচ্ছি। ওরা আরিশের হাত থেকে নিজের চুলগুলো সরিয়ে নিল। চোখের পলকের মধ্যে ঝটপট বিনুনি করতে দেখে আরিশের চোখ তো ছানা বড়া। এর মধ্যে কেবিনের দরজা একটু নড়ে চড়ে ওঠে, খুলে যায়। সাবিহা ও তামান্না এসেছে। তাদেরকে দেখে ওরা ঠোঁটে হাসি ফুটেছে। আরিশে হাসিটুকু আর চোখে তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কেমন আছো ভাবি? সাবিহা এসে ওরার পাশের চেয়ারে বসে জিজ্ঞেস করল। তামান্না তালহার পাশে দাঁড়িয়ে আছে, হাতে খাবারের ব্যাগ। আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? তুমি হাসপাতালে আছো, আমরা কি ভালো থাকতে পারি? তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো, সবাই তোমাকে মিস করছে। সাবিহার আচরণে ওরা মুগ্ধ হচ্ছে। মানুষ কতটা বদলাতে পারে সেটা সাবিহাকে না দেখলে বুঝতে পারত না সে। আরিশের ফোনে কল আসাতে ওদের কথাবার্তার মধ্যেই কেবিন থেকে বেরিয়ে গেছে সে। তালহা তামান্না ইশারায় নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। সাবিহার সাথে বেশ কিছুক্ষণ সময় কথা চলল ওরার। আগামীকাল হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেবে তাকে। রাত গভীর, চারদিকে শুনশান নীরবতা। বিছানায় বসে আছেন রোকসানা মল্লিক, চোখ দুটো লাল পানসে। পাশের চেয়ারে বসে আছেন সুলাইমান মল্লিক, পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখা, মাথা নিচু। একটা দীর্ঘ নীরবতা যেন দুজনের মাঝখানে শ্বাস নিচ্ছে। রোকসানা হঠাৎ নিচু গলায় বলে উঠল, আমার মেয়ে মা হতে যাচ্ছিল, অথচ আমরা কিছুই জানতাম না। কিছুই না, সব কিছু জানার আগেই সে হারিয়ে গেছে। সুলাইমান মাথা তোলে, চোখে কষ্ট জমাট, কিন্তু চোয়ালে শক্ত ভর। তকদিরে যা লেখা থাকে তাই হয়। রোকসানার চোখ ছলছল করে ওঠে। মেয়েটাকে ছোটবেলা থেকেই জানি দুঃখ লুকাতে পারে না সে, অথচ এখন দেখো হাসছে, কথা বলছে, যেন সব ঠিক। কিন্তু আমি জানি বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে ওর। সুলাইমান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওর দু চোখের শূন্যতা আমি দেখেছি রোকসানা। আমার মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু একটা কষ্ট আছে যা বাবা মা হলেও ভাগ করে নিতে পারি না। রোকসানা চুপ করে কাঁদতে শুরু করলেন। আমার বুকের মধ্যে শুধু একটা প্রশ্ন, আমরা কি কিছু করতে পারতাম না? সুলাইমান উঠে এসে রোকসানার পাশে বসলেন, ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। জীবনে কিছু কষ্ট আসে যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু একটা জিনিস আমরা পারি, ওর পাশে থাকতে, ওকে জড়িয়ে রাখতে। ও যেন জানে
তার ব্যথা কেবল তার না, আমরাও সেই ব্যথা বহন করছি। রোকসানা মুখ তুলে স্বামীর চোখের দিকে তাকালেন। আমাদের মেয়েটা ভেঙে পড়ুক, সেটা আমি চাই না। সে আবার দাঁড়াবে, আমরা তাকে সেই শক্তিটুকু দেব। একটা দীর্ঘ নিঃশ্বাস দুজনে একসাথে ছাড়লেন। রোকসানা ধীরে ধীরে বললেন, কাল যখন ওকে বাড়ি নিয়ে যাব তুমি থাকবে তো? সুলাইমান মল্লিক দৃঢ় গলায় বললেন, আমি তার বাবা রোকসানা, যতটুকু ভেঙে পড়েছি তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ওর হাত ধরে ফিরবো আমরা। রোকসানা কান্না ভেজা চোখের দোয়া করেছে। জানালার বাইরে ভোরের আলো ফুটে উঠেছে, হালকা ম্লান। হাসপাতালের করিডোর জুড়ে সকালের আলো, জানালা দিয়ে ফুটে আসা নরম রোদের আভায় চারপাশে একটা শান্ত নীরব পরিবেশ। ওরা ধীরে ধীরে হাঁটছে। তার পাশে আরিশ, ডান হাতে একটা ছোট্ট ব্যাগ, বাম হাত দিয়ে ওরাকে আগলে রেখেছে সে। একটু পেছনে রোকসানা আর সুলাইমান। সুলাইমানের হাতে ছাতা, রোকসানার চোখে চশমা। আর এক পাশে নয়না, হাতে ওষুধের ব্যাগ। কেউ খুব বেশি কথা বলছে না। ডিসচার্জের প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। কেবিন থেকে বেরিয়ে সোজা লিফটের দিকে হাঁটছে ওরা। আরিশ একবার নিচু গলায় জিজ্ঞেস করে, কষ্ট হচ্ছে হাঁটতে? ওরা মাথা নাড়ে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে একটা শান্ত অভিব্যক্তি। না। আরিশ কিছু বলল না আর, শুধু ওরা হাতটা শক্ত করে ধরল আরও। লিফটের দরজা খুললে প্রথমে সুলাইমান মল্লিক এগিয়ে এসে দাঁড়ান। ভেতরে ঢুকে ওরার কাঁধে আলতোভাবে হাত রাখেন তিনি। চল মা, এবার তো নিজের ঘরে ফিরবি। ওরা তাকায় বাবার দিকে। বাবার চোখে জল নেই, কিন্তু সেই চিরচেনা নির্ভরতার ছাপ। লিফট নিচে নামে, বাইরে এসে গাড়িতে ওঠে সবাই। খান পরিবারের কালো রঙের প্রাইভেট কার দাঁড়িয়ে আছে গেটের সামনে। ড্রাইভিং সিটে জলিল বসে ইতিমধ্যে গিয়ার গুছিয়ে নিয়েছে। আরিশ আর তালহা ওরাকে মাঝখানে বসতে সাহায্য করে। ডান পাশে মা রোকসানা, বাম পাশে আরিশ নিজে। নয়না সামনের সিটে আর সুলাইমান বসেন ড্রাইভারের পিছনে। গাড়ি চলতে শুরু করেছে। হাসপাতাল পেছনে পড়ে যায় ধীরে ধীরে। ওরার চোখে হালকা পানি জমেছে। দৃষ্টি তার জানালার বাইরে, শুধু বাইরের দৃশ্য না, সে তাকিয়ে আছে জীবনের ভিতরে এক বিশাল ফাঁকা জায়গার দিকে, যেখানে কেউ এসেছিল, থেকে যায়নি। আরিশ খুব ধীরে ওরার হাত ধরল। পাখি? ওরা মুখ ফিরায় না, চুপচাপ বলে, আমার বুকের এক কোণে আজীবনের জন্য খালি হয়ে গেল। আরিশের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার নিজের সন্তান পৃথিবীতে আসার আগে হারিয়ে গেছে, তাও তারই রাগের কারণে। এসব ভাবনা মাথায় আসে। রাতে ঠিকমতো ঘুম হয় না তার। চোখ বন্ধ করলে একটা বাচ্চার অস্পষ্ট মুখ ভাসে। তুমি আবার পূর্ণ হবে, আমি আছি, আমরা একসাথে এগোবো। হামিংবার্ড। ওরা এবার চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। নিঃশব্দে অশ্রু ঝরে পড়ে। তার গালে পড়ে থাকা চুলের এক প্রান্ত বাতাসে দুলে উঠছে। আরিশ ওরাকে আগলে বসে আছে, বুকে মাথা ঠেকে। গাড়ি খানবাড়ির দিকে এগিয়ে চলছে। রাস্তায় অনেক জ্যাম। থেমে থেমে চলছে গাড়ি। কিছু দূর যেতেই সিগন্যাল পড়ল, থেমে গেল সব গাড়িগুলো। ওরা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। আরিশ এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মুহূর্তের মধ্যে মাথায় রক্ত ছড়ে বসল তার। এর মধ্যে ওরাও জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ছেলে মোটর সাইকেলে বসে ওরার দিকে তাকিয়ে ঠোঁট দিয়ে সিটি বাজাচ্ছে। আরিশ যে ওই ছেলের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা নয়না দেখতে আটকে উঠল। আসন্ন ঘটনা কি হতে পারে ভালো করে আন্দাজ করতে পারছে সবাই। আরিশ বিদ্যুতের বেগে গাড়ি থেকে নেমে ছেলেটার কলার চেপে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোর সাহস তো কম না রে, আমার বউয়ের দিকে সিটি বাজাস। কিপ ইউর ফাকিং আইস টু ইয়োর সেলফ, নইলে আজ তোর বাইক সহ রাস্তায় পুঁতে ফেলবো আমি। আরিশের চোখ লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস বেড়ে গেছে। ছেলেটা প্রথমে কিছু বুঝতে পারেনি, তারপর চিৎকারে লোকজন জড়ো হতে শুরু করলো। চারপাশে ভিড় বাড়ছে। গাড়ির ভেতর ওরা অস্থির হয়ে উঠল। নয়না, বাবা, দেখো কি করছেন উনি, তালহা ভাই। ওরার কথায় সবাই যেন হুঁশে এলো। রোকসানা আর সুলাইমান একসাথে বলল, আরিশ প্লিজ ফিরে আসো। তালহা দ্রুত ড্রাইভারের পাশের দরজা খুলে নেমে গেল। গিয়ে আরিশের হাত ধরে টান দিল, ভাইয়া
রাগ করে সবসময় এইরকম করে বসো কেন? ভাবি ভালো নেই? এই অবস্থায় এসব কি ঠিক বলো? ছেলেটা এবার কাঁপতে কাঁপতে বলল, ভাই আমি জানতাম না উনি আপনার বউ, আমি তো মজা করছিলাম। ভাই প্লিজ। আরিশ গর্জে উঠল, মজা করছিলি? আমার স্ত্রীর দিকে তাকে মজা করছিস? আজ তোর ওই ঠোঁট চেপে ধরি, না তার চেয়ে ভয়ঙ্কর কিছু করি। তালহা তখন অনেক কষ্টে আরিশকে ধরে গাড়ির দিকে ঠেলে নেয়, কিন্তু বেশিক্ষণ আটকে রাখা ওর পক্ষে সম্ভব না। অবস্থা খারাপ বুঝে নয়না গিয়ে বাইকের ছেলেটাকে চোখ রাঙিয়ে বলে, চলে যান এখান থেকে, আর কোনো মেয়ের দিকে সিটি বাজাতে সাহস করবেন না। ছেলেটা বাইকে উঠে দৌড়ে পালিয়ে যায়। চারপাশের লোকজন তখনও ফিসফিস করছে। ছেলেটা চলে যাওয়ার কয়েক মিনিট পর কিছুটা শান্ত হয় আরিশ। গাড়িতে উঠে চুপচাপ বসে, ওরার দিকে একবারও তাকায় না। তার চোখে তখনও আগুন। ওরা ধীরে বলে, তুমি ঠিক করনি। আরিশ কাঁপা গলায় বলে, সে তোমাকে অপমান করেছে, টিস করেছে পাখি, আমি কিভাবে সহ্য করতাম? কিন্তু আমি হাসপাতালে ভর্তি ছিলাম, হাঁটতেও পারিনি ঠিক করে। এখন একটু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি। এভাবে আবার আপনি কারো গায়ে হাত তুললে আমি কিভাবে স্বাভাবিক থাকবো বলুন? আরিশ এবার তার দিকে তাকায়, চোখে হতাশা, অনুশোচনা, কিন্তু রাগ নয়। আমি ঠিক করব নিজেকে, শুধু তুমি পাশে থেকো। ওরা চোখ সরিয়ে নেয়, দীর্ঘশ্বাস ফেলে। জ্যাম কেটে গেলে গাড়ি আবার ধীরে ধীরে চলতে থাকে। চুপচাপ, নিঃশব্দে একটা সম্পর্ক তার ভারসাম্য খুঁজছে, ভালোবাসা আর সহনশীলতার মাঝপথে।